জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশ পুনর্গঠনের সরকার অঙ্গীকারবদ্ধ। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস। সাবেক সচিব নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে নতুন ইসি গঠন। আরও 4 কমিশনার নিয়োগ দেবে প্রজ্ঞাপন জারি। অটোরিকশা বন্ধের প্রতিবাদে দিনভর অচল মহাখালী। সড়ক ও রেল চলাচলে বন্ধে দুর্ভোগ। আইন শৃঙ্খলা বাহিনীর বাধায় উত্তেজনা। এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 9 জনের প্রাণহানি। এবছর মৃত্যু 436 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি 1214 জন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। বৈষম্যহীন দেশ নিয়ে মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছেন তা পূরণের অঙ্গীকার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সব মানুষকে একটি বৃহত্তর পারিবারিক বন্ধনে আবদ্ধ করা উচিত। এর আগে স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। নাসির উদ্দিনের রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল সেলুট দেয়। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বৈষম্যহীন কল্যাণময় রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল তা অবশ্যই পূরণ হবে। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। নতুন বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কাউকে তার মত বা ধর্মের জন্য আলাদা করা যাবে না। দেশের সবাই সমান। পরিবারের মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, কেউ কারো উপরে না, কেউ কারো নিচে না। এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে তা যথাযথভাবে কাজে লাগানোর কথাও বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, শ্রদ্ধাশীল ও সহাবস্থান প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। দেশ পুনর্গঠনে এই সুযোগটি কাজে লাগাতে হবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন মাহবুবুর হাসান রিপন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অংশ নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ, শ্রদ্ধাশীল ও সহাবস্থান প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। জুলাই আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, দেশ পুনর্গঠনে সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি
যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে, তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এদিকে প্রায় দেড় যুগ পর সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় ডক্টর ইউনূস ও খালেদা জিয়া কুশল বিনিময় করেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। সারা জীবনের লড়াই আর সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় দেড় যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পরে গুলশানে দলের চেয়ারপারসন বাসভবনে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। আরো জানাচ্ছেন তানজিদ ভুইয়া। প্রায় দেড় যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে অংশগ্রহণ করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এতে করে প্রায় ৬ বছর পর তিনি জনসম্মুখে এলেন। ফলে দেশের জনগণ সহ দলীয় নেতাকর্মীদের মাঝে ইতিবাচক ধারণা ফিরবে বলে মনে করছেন বিএনপি নেতারা। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফিরে আসেন গুলশানের নিজ বাসভবনে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব। আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। ধন্যবাদ জানাতে চাই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়ে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সেই ঘোষণাকে তিনি স্বীকৃতি দিয়েছেন এবং সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপোষহীন সংগ্রাম, এই দীর্ঘ বছর বছর ধরে নিরন্তর সংগ্রাম, সেই সংগ্রামকে তিনি আজকে স্বীকৃতি দিয়েছেন। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কোয়ানসিল। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে আমির খসরু মাহমুদ জানান, ভুটানের রাষ্ট্রদূতের সাথে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। ভুটানের সাথে আমাদের সার্কের যে বিষয়টা সেটা গুরুত্ব পেয়েছে, যে আগামী দিনে ভুটান বাংলাদেশ, কিন্তু এটাই স্বপ্নদ্রষ্টা ছিল একসময় সার্কের। ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের আরও ৪ কমিশনারকেও নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হলো। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার এই সংক্রান্ত 2টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আরও জানাচ্ছেন মিসবা রহমান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিনের মাথায় ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই জনগণের সরকার প্রতিষ্ঠায় একটি স্বাধীন, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবি সবার। নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। এরই ধারাবাহিকতায় অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে 5 সদস্যের ইসি গঠন করল সরকার। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তাহমিদ আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে ইসি পুনর্গঠনে 29 অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। ওই কমিটি যাচাই বাছাই করে 10 জনের একটি তালিকা বুধবার রাষ্ট্রপতির দপ্তরে পাঠান। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে একজনকে সিএসি এবং 4 জনকে ইসি নিয়োগ দিয়েছেন। মিসবা রহমান, মোহনা সংবাদ।
ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশনা মানছে না অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার তাদের আন্দোলনে দিনভর অচল ছিল মহাখালী, চলেনি গণপরিবহন ও ট্রেন। তাদের দাবি মূল সড়কে না হলেও অলিতে গলিতে অটোরিকশা চলার অনুমতি দিতে হবে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর বাধায় মহাখালীতে কিছুটা উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভকারীরা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। ব্যাটারি চালিত 3 চাকার বাহন বন্ধে উচ্চ আদালতে দেওয়া নির্দেশের পর দ্বিতীয় দিনের মতো আন্দোলনের নামে ব্যাটারি চালিত রিকশা চালকেরা। সকাল 10টা থেকে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়ে নিজেদের দাবিতে স্লোগান দেন তারা। বিভিন্ন এলাকা থেকে যুক্ত হয় একের পর এক মিছিল। অটো চালকদের দাবি পরিবারের খরচ কমাতে মহাসড়ক না হলেও অন্তত অলিগলিতে তাদের চলাচলে অনুমতি দিতে হবে। উপার্জনের পথ হারালে ঋণে জর্জরিত হয়ে পড়ার সম্ভাবনা জানান তারা। প্রয়োজন পড়লে আগে এসব যানবাহন আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার দাবিও তাদের। তবে এমন হঠাৎ সিদ্ধান্ত মানতে নারাজ তারা। আমরা পেটের দায়ে অটো চালাই খাই, আমাদের বাচ্চা খায়, বাপ মা খায়, ঘর ভাড়া দিতে হয়। সরকারের যদি টাকা কম হয় তাহলে আমাদের বলুক, আমরা ট্যাক্স দিব। যদিও পায়ে চালানো রিকশা চালকদের রয়েছে ভিন্ন মত। তারা চান সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপন। আমাদের সরকারের কাছে দাবি একটাই, আমাকে এই অটো চলা চাই। আমরা ভিতরে চালাবো, আমরা প্রয়োজনে মেন রাস্তা উঠবো না। এদিকে 6 ঘন্টা অবস্থানের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে মহাখালী থেকে সরে যান আন্দোলনরত অটো চালকেরা। রিকশা চালাই মনে করেন মেয়েদের লেখাপড়া করাই, ঘর ভাড়া দেই, আমি চলি তেলে সাবানে। আমি বাসা থেকে বের হয়েছি কিন্তু কোনো ট্রান্সপোর্ট পাইনি, এ কারণে আমার ফ্লাইট মিস হয়েছে। এছাড়া আগারগাঁও, মালিবাগ, মোহাম্মদপুর, মিরপুর 10 এবং মাজার রোডে অবস্থান করেছেন আন্দোলনকারীরা। এতে সৃষ্টি হয় তীব্র যানজটের। ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। জরুরি সেবার গাড়িগুলো ছাড় দেওয়া হলেও মহাখালী এলাকায় গাড়ি ভাঙচুর এবং ইট পাটকেল ছোড়াছুরির মতো ঘটনা ঘটে। এতে নিজেদের তৎপরতা বাড়ায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। অ্যাকশনে যাওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমাদের কথা হচ্ছে এই উত্তেজনা যেন না বাড়ে। ওনাদের যে দাবি দেওয়া, আমাদের এই দাবি দেওয়াগুলো আমরা ওনাদের শুনতে চাই ওনাদের প্রতিনিধির কাছ থেকে। প্যাডেল চালিত রিকশা চালকদের পক্ষ থেকে করা এক রিটের শুনানি শেষে গেল 19 নভেম্বর 3 দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের আদেশের পর থেকেই নিজেদের দাবি নিয়ে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন ব্যাটারি চালিত অটো রিকশা চালকেরা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ অব্যাহত রেখেছে তৈরি পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকেই চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে রাখে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। এছাড়া কয়েকজন শ্রমিক সড়ক দুর্ঘটনায় আহত হলে আরও উত্তপ্ত হয়ে ওঠে জিরানি ও চক্রবর্তী এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। কাশিমপুর থেকে মেহেদি হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বেশ কয়েকদিন ধরেই বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। 12 তারিখে বেতন প্রদানের কথা থাকলেও তা না দেওয়ায় রাস্তা অবরোধ করেছে শ্রমিকরা। তবে আজ সকালে নরবান গার্মেন্টসের কয়েকজন শ্রমিক সড়ক দুর্ঘটনায় আহত হলে আরও উত্তপ্ত হয়ে ওঠে চক্রবর্তী ও জিরানি এলাকা। বেতন না পাওয়ার আগ পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবে বলে জানান শ্রমিকেরা। এতে এ পথে চলাচলকারী পরিবহন শ্রমিক থেকে সাধারণ মানুষ পোহাচ্ছে চরম দুর্ভোগ। আমি প্রতিদিনই এই ভোগান্তির শিকার হচ্ছি। প্রায় 3 মাস যাবত এই অবস্থা, আর কন্টিনিউ 10 দিন ধরে একই গ্যাঞ্জাম হচ্ছে। হাসপাতাল প্রতিনিয়ত যাওয়া লাগে, মনে করেন একদিন পর পর ডাকছে, কিন্তু এই যে যাতায়াতের সমস্যা, কেউ ভ্যানে উঠায় দেয়, কেউ আবার নামায় দেয়। এখন যে মানে হেঁটে যাওয়া এসে করতেছি 2 দিন থেকে, অনেক কষ্ট হচ্ছে। সরকার পতন হওয়ার পরের থেকে এই কষ্ট আমরা পেয়েই যাচ্ছি। ঠিক আছে, এই যে আজ ভোরবেলা থেকে এখানে আসি, এখানেই বসে আছি। আজকে 1 সপ্তাহ ধরে এরকম ঘটনা চলছে, দিনকে দিন আমরা বসে থাকি। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। আফরিন পপি, মোহনা সংবাদ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে 436 জনের মৃত্যু হলো। একই সময় 1214 জনের হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 84,368 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 3,882 জন ডেঙ্গু
ডেঙ্গু রোগী ভর্তি আছেন, যার মধ্যে ঢাকায় 1560 জন, বাকি 2322 জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে। মূল নির্ধারণ কাঠামোর সংস্কার হলে জ্বালানি তেলের দাম 10 থেকে 15 টাকা কমানো সম্ভব হবে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এই তথ্য জানায় সিপিডি। এতে অংশ নিয়ে জ্বালানি সংশ্লিষ্ট 50টি প্রতিষ্ঠানে বিশেষ অডিটের মাধ্যমে ব্যয় সাশ্রয়ের পরিকল্পনার কথা জানান বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। এমআর আসাদের রিপোর্ট। জ্বালানি তেলের বাজার ভিত্তিক স্বয়ংক্রিয় মূল্য কাঠামো নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির প্রতিবেদনে পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিশ্বের নানা দেশের সঙ্গে বাংলাদেশের জ্বালানি খাতের তুলনা উঠে আসে। সময়োপযোগী নীতিমালা আর ব্যয় সাশ্রয় জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল করতে পারে বলে জানায় প্রতিবেদনটি। আন্তর্জাতিক বাজারে যদি মূল্যটা একই থাকে, বাট আমাদের যদি মুদ্রা বা কারেন্সি যদি ডেপ্রিসিয়েট করে বা অবমূল্যায়ন হয়, তাহলে আমাদের কিন্তু তাও আবার বেশি টাকা পে করতে হচ্ছে। 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত পার লিটারে দাম কমানোর সুযোগ রয়েছে। বিইআরসি যে মেথোডোলজি দিয়েছে সেটাতে করে বিপিসির চেয়ে দাম কম আসলেও এটাকে আরো কমানোর একটা সুযোগ রয়েছে। জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়ে আলোচকরা বলেন, মজুত সক্ষমতা বৃদ্ধি করলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সমন্বয় সম্ভব। But we don't have that much storage capacity. Right now we are trying. আমরা চেষ্টা করছি বেশ কিছুর মাধ্যমে স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে। সেটা বাড়লে হয়তো আমাদের বার্গেনিং ক্যাপাসিটিও বাড়বে। ইনডিরেক্টলি অপারেশনাল কস্ট বেড়ে যাচ্ছে, আপনার ওএনএম কস্ট বাড়ছে, মেইনটেনেন্স কস্ট বাড়ছে, স্পেয়ার পার্টসের কস্ট বাড়ছে, ফরেন কারেন্সি চলে যাচ্ছে, এই জায়গাগুলো আমাদের ডাউন টাইম বাড়ছে, এগুলা নিয়ে কিন্তু অ্যাড্রেস হওয়া দরকার। জ্বালানি খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অপব্যয় রোধে বিশেষ অডিটের কথা জানান বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। গ্যাস সেক্টরের যে কোম্পানিগুলি আছে, এই প্রত্যেকটা কোম্পানির যে অডিট রিপোর্ট, প্রত্যেকটা কোম্পানির যে অ্যানুয়াল অডিট রিপোর্ট, দ্যাট শুড বি এক্সামিন থরোলি, যে তাদের যে ব্যয় যেটা আছে, ব্যয় কোনো অস্বাভাবিকতা আছে কিনা, কোথাও বাড়তি ব্যয় তারা দেখাচ্ছে কিনা, কারণ এই জিনিসটা আলটিমেটলি যাচ্ছে অন দ্য কনজিউমার। জ্বালানি খাতের ইতিবাচক পরিবর্তনে অংশীজনদের পরামর্শ চান তিনি। আসলে কনজিউমার জানতো না, এখন অন্তত জানতে পারতেছে। দ্যাট ইজ এ ফর্মুলা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সম্পদের বিবরণী জমা দিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সরকারি কর্মকর্তারা। এখন পর্যন্ত জমা দেওয়ার হার 10 থেকে 15%। আয়কর ফাইল পরীক্ষার পাশাপাশি অনেকেই নিচ্ছেন আইনজীবীর পরামর্শ। আয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সরকারের এমন কড়াকড়ি অবস্থানকে সাধুবাদ জানান তারা। 30 নভেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের সদস্য সহ প্রত্যেকেই বিবরণী জমা দেবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। নাসির উদ্দিনের প্রতিবেদন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে সবশেষ 2008 সালে সম্পদের হিসাব জমা দেন সরকারি কর্মচারীরা। 16 বছর পর আবার তারা এই হিসাব দিতে যাচ্ছেন। 5 বছর পর পর সম্পদের হিসাব জমা দেওয়ার নিয়ম থাকলেও এতদিন যথাযথভাবে পালন হয়নি। এখন প্রতি বছর তাদের এই হিসাব দেওয়ার বিধান করা হয়েছে। গেল 1 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার। যাদের আয় কর সীমার নিচে তাদের আয়কর রিটার্ন জমা দিতে হয় না, তবে সম্পদের বিবরণী জমা দেওয়ার ক্ষেত্রে আয় সীমা বিবেচনায় আসবে না। সম্পদ বিবরণীর ক্ষেত্রে আমার ওয়াইফের আলাদা টিন থাকতে পারে, কিন্তু তার বিবরণীটাও আমাকে এখানে দিতে হবে, তবে এখানে তার টিন উল্লেখ করে দিতে হবে। নবম বা তদূর্ধ্ব গ্রেডধারীরা সম্পদের বিবরণী দাখিল করবেন প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগীয় সচিবের কাছে, আর 10ম থেকে 20 গ্রেডের কর্মকর্তারা দেবেন নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে। মন্ত্রণালয়ের নির্ধারিত ছকে সম্পদের তথ্য উল্লেখ করতে হবে। কর্মকর্তারা বলেন, সরকারের এমন উদ্যোগে দুর্নীতি কমবে। সকলের জন্য এটা সুন্দর একটা পন্থা এবং সবার স্বচ্ছতা জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত হবে। এতে সবার হতাশা যে সন্দেহ এটা কেউ আর এটা থাকবে না। খুবই অ্যাপ্রিসিয়েটেড যে এভাবে একটা সিস্টেম করেছে গভর্নমেন্ট। এতে যত দুর্নীতি আছে, যা কিছু আছে, সব কিছুই আশা করি এটা লাঘব হবে। বর্তমানে দেশে সরকারি কর্মচারী প্রায় 15 লাখ। আলাদা মন্ত্রণালয় ও বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, এখন পর্যন্ত জমা দেওয়ার হার কম বেশি 10%। স্ব দপ্তর দিচ্ছে, সেই দপ্তরের মাধ্যমে আমাদের এই প্রশাসন শাখায় আসতেছে, 10-12টা আসছে এবং সবাই প্রসেসিং, সবাই এই জিনিসটা নিয়েই ব্যস্ত আছে।
17 নভেম্বর দ্বিতীয় দফায় তাগাদা দিয়ে সরকারি কর্মকর্তাদের চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রত্যেককে সিলগালা খামে সম্পদের হিসাব জমা দিতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও সম্পদের হিসাব দেবেন। আমাদের যে উপদেষ্টা পরিষদের আমাদেরও দেওয়ার কথা, ডিটেইল জমা দিব। যেহেতু কারো ট্যাক্সের বিবরণী দিতে দেরি হয়ে যাচ্ছে, এই জন্য একটু টাইম লাগছে, বাট সবাই দিব। এবছর 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে। মাসের শেষে শুক্র শনিবার পড়ায় সময় শেষ হবে 2 দিন আগেই। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, বিবরণীতে মিথ্যা তথ্য দিলে সেটি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইউক্রেন রাশিয়া সংঘাত ঘিরে তৃতীয় মহাযুদ্ধের শঙ্কায় বিশ্ব। সম্প্রতি মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনী রুশ ভূখণ্ডে হামলা করার পরই যুক্তরাষ্ট্র রাশিয়ার স্নায়ুযুদ্ধ প্রকট হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া যদি পরমাণু অস্ত্র ব্যবহার করেই ফেলে, তবে এই যুদ্ধ দেশে দেশে ছড়িয়ে পড়তে পারে। এশিয়ায় রাশিয়ার বেশ কিছু বন্ধু রাষ্ট্র থাকায় এই মহাদেশগুলোতেও লাগতে পারে যুদ্ধের আঁচ। বিস্তারিত থাকছে কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। ফলশ্রুতিতে যথাযথভাবে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। যুক্তরাষ্ট্রের দেয়া এই ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনের উপর নিষেধাজ্ঞা ছিল। এরই মধ্যে বাইডেন প্রশাসনের অনুমোদনের পর তা ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলা চালিয়েছে কিয়েভ। প্রতিশোধ হিসেবে ইউক্রেনের পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিধ্বংসী পরমাণু অস্ত্রের থাবায় লাখো মানুষের জানমালের ক্ষতি হতে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি যেন রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেন ব্যবহার না করতে পারে, এই নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল। কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সেই অনুমতিটি দিয়েছে এবং এর ফলে আজকের এই আক্রমণ। রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া ও ডনবাস অঞ্চল দখল করায় ইউক্রেন ও রাশিয়ার কার্কস অঞ্চলে অনুপ্রবেশ ঘটায়। তবে কার্কস পুনর্দখলে রাশিয়ার প্রচেষ্টা বন্ধে ইউক্রেন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি নেয় বলে মনে করেন এই বিশ্লেষক। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তটি রাশিয়া খুব ভালোভাবে নেয়নি এবং তারা মনে করছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল এবং এর ফলে রাশিয়া এখন হুমকি দিচ্ছে যে প্রয়োজনে তারা আণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এই যুদ্ধে তাদের অবজেক্টিভ ফুলফিল করার জন্য। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের জেরে রণক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেছে রাশিয়া, যা এশীয় দেশগুলোকেও প্রভাবিত করার পাশাপাশি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত করার ইঙ্গিত দেয় বলেও শঙ্কা জানান তিনি। উত্তর কোরিয়ার সৈনিকেরা রাশিয়ার পক্ষ হয়ে এই যুদ্ধে লড়ছে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি এশিয়ার একটি রাষ্ট্র ইউরোপের এই যুদ্ধে জড়িয়ে পড়ল। এই ধরনের প্রবণতা যদি চলতেই থাকে তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একটি ঝুঁকি থেকেই যায়। এতে গোটা বিশ্ব আবারও ভয়াবহ ধ্বংসযজ্ঞের সাক্ষী হতে পারে বলেও মনে করেন তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। পিলখানা বিডিআর বিদ্রোহে সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডে শহীদ সেনা পরিবারের পুনর্বাসন, প্রহসনের বিচারে অভিযুক্ত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় দাবিনামা তুলে ধরেন তারা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় ন্যায় বিচার বঞ্চিত হওয়ার অভিযোগে এ আলোচনা সভার আয়োজন করে 64 জেলার ভুক্তভোগী বিডিআর সদস্যরা। বিডিআর পরিবার ছাড়াও এতে অংশ নেন ভুক্তভোগী সাবেক সেনা কর্মকর্তা ও বিশিষ্টজনরা। আলোচনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা, নিরপরাধদের কারামুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি জানান ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা। আমাদের মতো এরকম ধ্বংস হয়ে যাওয়া সংসারগুলোকে একটু সুদৃষ্টি দিবেন। আমার চাকরি এবং আমার সকল বিডিআর ভাইদের যারা নির্দোষ তাদের সবার চাকরি ফিরে দেওয়ার জন্য আমি এই সবার কাছে আহ্বান করছি। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ও বিডিআরের সাফল্য তুলে ধরে বাহিনীর আগের নাম ফিরিয়ে দেওয়ার দাবি জানান সাবেক সেনা কর্মকর্তারা। 25 এবং 26 তারিখের হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বয়ং শেখ হাসিনা ভারতের নির্দেশে। মূল ঘটনা তদন্ত করেন, দেখেন এবং আমাদের যারা এফেক্টেড আছে তাদেরকে পুনরায় বহাল করার জন্য আমি
এই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তীতে দেশ রক্ষায় এ বাহিনীর অবদান তুলে ধরেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ। এই বড়াইবাড়িতে বিরাটভাবে পরাজিত হয়েছিল ভারতের বিএসএফ বাহিনী। সত্যিকারের ষড়যন্ত্রকারী যারা, তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। বাহিনীকে দেশ রক্ষার অতন্দ্র প্রহরী উল্লেখ করে বিদ্রোহের ঘটনায় নিরপেক্ষ তদন্তও দাবি করেন তিনি। বিডিআররা ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে আক্রমণকারী বাহিনীকে প্রতিরোধ করবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠক হবে। তবে এখনও এই বৈঠকের এজেন্ডা চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানিয়েছেন। এফওসিতে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে তৌফিক হাসান বলেন, বিষয়টি এখনও কোনো মন্ত্রণালয় বা বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। আমরা অফিসিয়ালি কিন্তু কোনো নির্দেশনা পাইনি। আমরাও যা দেখছি যে পত্রিকার মাধ্যমে, যেমন ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, বা সেরকম তো আলাদা একটা সেক্টর আছে, বাট সরকারিভাবে যেহেতু এটা আসলে পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, কারণ যেহেতু উনি বিদেশে আছেন, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়াটাই শ্রেয়। বাট অফিসিয়ালি কিন্তু আমরা এখনো পাইনি। পাওয়া মাত্রই কিন্তু আমরা যথাযথ পদক্ষেপ নিতে পারি এক্ষেত্রে। 1971 সালের মুক্তিযুদ্ধের নবায়ন 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকী। সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে ফারুকী একথা বলেন। মন্তব্য করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের 7টি অগ্রাধিকার কার্যক্রম তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করা হয়। সংস্কৃতি উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বলে শব্দটিকে শেষ করে ফেলা হয়েছে। স্বাধীনতার আসল চেতনা যা ছিল তা হয়নি, এ কারণে 2024 সালে অভ্যুত্থান হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা রিনিউড হয়েছে 24-এর অভ্যুত্থানে। মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে শব্দটা শেষ করে ফেলা হয়েছে। স্বাধীনতার আসল চেতনাটা কি ছিল? স্বাধীনতার আসল চেতনা ছিল যে আমি আমার দেশ আমার মতো গড়ব এবং দেশটার মালিক সবাই হবে, রাইট? দুঃখজনকভাবে হলো সত্য যে এটা ঘটে নাই বলেই 24টা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। দেশের বাইরের আরো খবর। ইউক্রেনকে লক্ষ্য করে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন এমন দাবি করলেও বিষয়টি নিয়ে মুখ খোলেনি মস্কো। অন্যদিকে রাশিয়ার যুদ্ধ কৌশল পাল্টানোর ফলে ইউক্রেনে বিতর্কিত অস্ত্র স্থলমাইন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার অস্ট্রাকান অঞ্চল থেকে বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের উদ্দেশ্যে আন্তঃমহাদেশীয় মিসাইল ছোড়া হয়েছে বলে দাবি জানিয়েছে ইউক্রেন। দেশটির বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া তাদের দানিপ্রো অঞ্চলের দোকানপাট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালায়। তবে এতে তাদের অবকাঠামো কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টি স্পষ্ট করেননি তারা। গত 2 দিনে রাশিয়ার কুর্স্ক অঞ্চলকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্যের দূরপাল্লার মিসাইল ছুড়েছে ইউক্রেন। এই হামলার পরপরই ইউক্রেনকে লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়ল মস্কো। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা করবেন। ফলে দুই পক্ষ শেষ মুহূর্তে নিজ নিজ অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। অন্যদিকে রাশিয়ার ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ কৌশল পাল্টানোর ফলে ইউক্রেনে বিতর্কিত অস্ত্র স্থলমাইন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। চাঞ্চল্যকর এমন তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তার মতে, যুদ্ধক্ষেত্রে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত গাড়িবহরের বদলে পদাতিক বাহিনীর নেতৃত্বে ইউক্রেনের ভেতরে অগ্রসর হচ্ছে রাশিয়া। এদিকে স্থলমাইন ব্যবহার করলে ইউক্রেনের বিরুদ্ধে জাতিসংঘের চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠবে, এমন সতর্কতা জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ইসরায়েলি বিমান হামলায় গাজা ও সিরিয়ায় আরও 124 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজায় 88 ফিলিস্তিনি আর সিরিয়ায় প্রাণ গেছে 36 বেসামরিক মানুষের। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় মারা গেছে 9 জন। এদিকে ফিলিস্তিনে যুদ্ধবিরতিতে জাতিসংঘ উত্থাপিত প্রস্তাবে ফের ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
ইসরায়েলি তাণ্ডবে গাজা, লেবানন ও সিরিয়ায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গাজার বেইত লাহিয়া, শেখ রাদওয়ান, নুসেরাত সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে ৪৪,০০০ ছুঁই করছে প্রাণহানি। সিরিয়ার আবাসিক এলাকাতেও তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। বুধবার পূর্বাঞ্চলীয় পালমিরা শহরে বিমান হামলায় ৩৬ বেসামরিক মানুষ নিহত ও ৫০ জন আহত হয়েছে। হামলা থেমে নেই লেবাননেও। হিজবুল্লাহকে ঘায়েল করতে আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে আরও ৯ বেসামরিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এতে এক বছরে লেবাননে ৩৫০০ ছাড়ালো প্রাণহানি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়টি উল্লেখ করা হয়নি বলে ভেটো প্রয়োগ করেছে আমেরিকা। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের স্থায়ী ৪টি এবং অস্থায়ী ১০ দেশ ভোট দেয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। বিশ্বের ১২৪টি দেশ এই আদালতের সদস্য। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব তাদের দেশে যাওয়া অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের হাতে তুলে দেওয়া। নেদারল্যান্ডস ইতিমধ্যে জানিয়েছে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু ও তার সঙ্গী গ্যালেন্ট যদি তাদের দেশে আসে তাহলে তাদের গ্রেপ্তার করা হবে। আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ফরম্যাটে মাঠে গড়াতে যাচ্ছে এবারের আসর। গ্রুপ এ থেকে অংশ নেবে বাংলাদেশ, অন্যরা হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। এছাড়া বি গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। ২৯ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় ম্যাচে ১ ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩ ডিসেম্বর টাইগার যুবারা মুখোমুখি হবে লঙ্কানদের। জাতীয় ক্রিকেট লিগে আচরণবিধি ভেঙে ২ ম্যাচে নিষেধাজ্ঞায় পড়েছেন আকবর আলী। এতে চলতি আসর শেষ হয়ে গেল রংপুর বিভাগের এ অধিনায়কের। চলমান এনসিএল এর ৫ম রাউন্ডের ম্যাচের ঘটনা। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে আম্পায়ারের একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রংপুরের অধিনায়ক আকবর। ক্ষুব্ধ হয়ে আম্পায়ারের সঙ্গে করেন অসদাচরণ। এরপর আউট হয়ে করেন আরও গুরুতর অপরাধ, ব্যাট দিয়ে ভাঙেন চেয়ার। তাতে তার বিরুদ্ধে আচরণবিধি লেভেল 2 ভঙ্গ করার অভিযোগ এনে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পাবার ২ সপ্তাহ পর নতুন এক দায়িত্ব পেলেন মোহাম্মদ সালাউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ডেভিড হ্যাম্প না থাকায় তার বদলে ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন তিনি। হ্যাম্প মূলত বাংলাদেশ ক্রিকেটের হাই পারফরম্যান্স দলের কোচ হিসেবে নিয়োগ পান ২০২৩ সালে। পরে জাতীয় দলে ব্যাটিং কোচের শূন্যতা তাকে দিয়ে পূরণ করা হয়। তবে সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগ পাওয়ায় হ্যাম্প ক্যারিবীয় সফরে সঙ্গী হননি বলে ক্রিকবাজকে জানান বিসিবির ক্রিকেট অপারেশনের প্রধান শাহরিয়ার নাফিস। ক্রিকেটের ২ পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যাকার বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হচ্ছে আজ। সিরিজের প্রথম টেস্টে শুরু হবে পার্থের অপটাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 8:30টায়। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুদলই সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে নামবে। টেস্ট ফরম্যাটে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও বর্ডার গাভাস্কারের এগিয়ে ভারত। টেস্ট ইতিহাসে ১০৭ বারের মুখোমুখিতে ভারতের ৩২টির বিপরীতে অজিদের জয় ৪৫টিতে। বর্ডার গাভাস্কার ট্রফি ভারত ১০ আর অজিরা জিতেছে ৫ বার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশ পুনর্গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস। সাবেক সচিব নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে নতুন ইসি গঠন, আরও ৪ কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি।
অটোরিকশা বন্ধের প্রতিবাদে দিনভর অচল মহাখালী, সড়ক ও রেল চলাচলে বন্ধে দুর্ভোগ, আইন শৃঙ্খলা বাহিনীর বাধায় উত্তেজনা। এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 9 জনের প্রাণহানি, এবছর মৃত্যু 436 জনের, নতুন করে হাসপাতালে ভর্তি 1214 জন। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।